সবাইকে আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি গ্যাস্ট্রোটিকার উপর পড়াশোনা। তাহলে আসো শুরু করা যাক। প্রথমে আমরা আসি এটিমোলজিতে। গ্যাস্ট্রোটিকা দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে গ্যাস্টার, গ্যাস্টার দিয়ে হচ্ছে আমাদের উদর, স্টমাক বা বেলি বোঝানো হয়। আর একটা হচ্ছে থ্রিক্স, থ্রিক্স দিয়ে হচ্ছে হেয়ার বা হচ্ছে চুলের মতো স্ট্রাকচারের কথা বোঝানো হয়। আর গ্যাস্ট্রোটিকা শব্দটা এসেছে হচ্ছে এই প্রাণীটা যে আছে, প্রাণীটার যে স্টমাক বা হচ্ছে ওদের যে ভেন্ট্রাল সারফেস, সেই ভেন্ট্রাল সারফেসটার দিকে দেখা যায় যে অসংখ্য চুলের মতো স্ট্রাকচার, যেটাকে আমরা সিলিয়া হিসেবে চিনি, সেই সিলিয়া দিয়ে আবৃত থাকে। এই জন্য গ্যাস্ট্রোটিকা নামটা এসেছে। আর এই সিলিয়াগুলো হচ্ছে মেইনলি এদের চলনের ক্ষেত্রে বা এদের লোকোমোশনের ক্ষেত্রে হচ্ছে হেল্প করে। এবং এরা মেইনলি দেখা যায় যে মেরিন হতে পারে বা হচ্ছে ফ্রেশ ওয়াটার স্পিসিস হতে পারে, অর্থাৎ পানির মধ্যে অ্যাকোয়াটিক অ্যানিমাল। তো অ্যাকোয়াটিক যেহেতু, এই অ্যাকোয়াটিক অ্যানিমাল দেখে হচ্ছে এদের পানির মধ্যে যে চলন বা পানির মধ্যে যে গ্লাইড করতে হয়, সাঁতার কাটতে হয় ওয়াটারের মধ্যে অথবা হচ্ছে তলদেশে সেডিমেন্টের ওখানে, তো এদের যখন চলনের দরকার হয় তখন হচ্ছে এই লোকোমোশনের কাজে অর্থাৎ চলনের কাজে এরা সিলিয়াটাকে ইউজ করে থাকে। আর গ্যাস্ট্রোটিকা হচ্ছে আণুবীক্ষণিক জীব, অনেক ছোট, খালি চোখে দেখা যায় না বলা যায়। আর এই গ্রুপটা হচ্ছে মূলত 450টার উপর হচ্ছে স্পিসিস নিয়ে তৈরি। তারপর হচ্ছে আমরা আসি হ্যাবিট এবং হ্যাবিটেট। তো গ্যাস্ট্রোরিকা হচ্ছে মেইনলি ফ্রি লিভিং, অর্থাৎ এরা প্যারাসাইটিক না এবং এদের কোনো হোস্ট থাকে না। দে ডু নট অ্যাটাচ দেমসেলভস টু আ হোস্ট। এরা স্বাধীনভাবে বসবাসকারী, পরজীবী না, এবং এদের কোনো হচ্ছে হোস্ট দরকার হয় না লেগে থাকার জন্য। বরং এরা হচ্ছে দেখা যায় যে দে লিভ ইন্ডিপেন্ডেন্টলি ইন দেয়ার এনভায়রনমেন্ট, মানে নিজের পরিবেশে হচ্ছে এরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। তারপর হচ্ছে এদের ডায়েট যদি দেখি, দেয়ার এদের ডায়েটটা যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে দে আর অ্যাক্টিভ ফিডার্স, প্রাইমারিলি কনজিউমিং মাইক্রোফেজিক সাকটোরিয়াল অর সিলিয়ারি ফিডার্স, detritus, decaying organic matter and debris, microorganisms such as bacteria, diatoms and other tiny algae। তো এখন এটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে এরা হচ্ছে দেখা যায় যে মাইক্রোফেজিক মানে হচ্ছে ছোট ছোট কণার মতো যে আহ, ইয়েগুলো থাকে, অর্গানিক যে বস্তুগুলো থাকে, এগুলোর কথা আমরা যদি বলতে চাই। তারপর হচ্ছে দেখা যায় যে আমরা যে প্লাঙ্কটনের কথা জানি, তো এরকম হচ্ছে দেখা যায় যে অনেক করা হয়। মাইক্রোফ্যাজিক বলতে হচ্ছে আমরা কি বুঝি? তো এটা অ্যাকচুয়ালি বোঝানো হয় যে অনেক ছোট খাদ্যকণার উপর বা ফিডিং অন স্মল পার্টিকলস অফ ফুড, এরকম বোঝানো হয়। সাক্টোরিয়াল বলতে হচ্ছে আমরা বোঝাচ্ছি যে এটা হচ্ছে শোষণের মাধ্যমে বা হচ্ছে দেখা যায় যে চুষে খাচ্ছে, বা শোষণের মাধ্যমে বলাই হচ্ছে বেটার। তো শোষণের মাধ্যমে হচ্ছে এটা শোষণ করে খাবার নেয়। তো তারপর হচ্ছে দেখা যায় সিলিয়ারি ফিডার বা হচ্ছে দেখা যায় যে চুলের মতো যে স্ট্রাকচার গুলো আছে সিলিয়াগুলোর সাহায্যে দেখা যায় খাবারটাকে হচ্ছে নিজের কাছে টেনে নেয়, বা সিলিয়ার মাধ্যমে হচ্ছে দেখা যায় যে খাবারটাকে এই সিলিয়ার কাছে যখন চলে আসে সিলিয়া দিয়ে হচ্ছে নিজের মুখের দিকে আর কি সরিয়ে আনে খাবারটাকে, তারপর হচ্ছে মুখ দিয়ে এটা খাবারটা গ্রহণ করতে পারে। আর এরা হচ্ছে ডেট্রাইটাসের উপর বেঁচে থাকে। ডেট্রাইটাস বলতে হচ্ছে দেখা যায় যে পচা জৈব পদার্থ যেগুলো আছে এবং যেগুলো হচ্ছে অ্যানিমেলের বা কোনো মৃত প্রাণীর যে অবশিষ্ট অংশ, এগুলোর কথা হচ্ছে বোঝানো হয়। তো এটার উপর হচ্ছে বেঁচে থাকে। তারপর হচ্ছে মাইক্রো অর্গানিজম অর্থাৎ অণুজীবগুলোর উপর, যেমন হচ্ছে ব্যাকটেরিয়ার কথা আমরা বলতে পারি। তারপর হচ্ছে দেখা যায় যে ডায়াটম, এককোষী শৈবালগুলো যে আছে এবং অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র শৈবালগুলো যে আছে সেগুলোর উপর হচ্ছে বেঁচে থাকে, এটা আমরা বলতে পারছি। তো এরপর হচ্ছে আমরা আসি ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট অর্থাৎ এটা কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এদের ক্ষেত্রে দেখা যায় যে এদের বিকাশের ক্ষেত্রে কোনো মেটামরফোসিস থাকে না। যেমন হচ্ছে আমরা দেখতে পাই যেগুলো লার্ভাল স্টেজ থাকে, এদের ক্ষেত্রে হচ্ছে লার্ভা দশার ক্ষেত্রে বিভিন্ন পোকামাকড় থেকে শুরু করে অনেকের ক্ষেত্রে লার্ভা দশায় একরকম থাকে, বড় হলে অ্যাডাল্ট স্টেজে আরেক রকম লাগে। অর্থাৎ এদের লার্ভা স্টেজ যেটা থাকে, দ্য লার্ভা স্টেজ ডাজ নট রিজেম্বল দেয়ার প্যারেন্টস ট্রেটস, মানে হচ্ছে তাদের যে প্যারেন্টস অর্থাৎ হচ্ছে পিতা মাতা যেগুলো আছে তাদের কোনো বৈশিষ্ট্যের সাথে মিলছে না, বা হচ্ছে তাদের এক বা একাধিক বৈশিষ্ট্যের সাথে অমিল দেখা যাচ্ছে। এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি যে ডেভেলপমেন্টটা ইনডাইরেক্ট এবং হচ্ছে লার্ভাল স্টেজ বিদ্যমান। আর যখন দেখা যায় যে পিতামাতার সাথে যে ট্রেডগুলো আছে সেটা হচ্ছে ইয়াং, যে জুভেনাইল স্টেজটা থাকে, অর্থাৎ যেটা হচ্ছে আর কি একদম বাচ্চা অবস্থা থাকে, শিশু অবস্থায় দেখা যায় যে এদের মধ্যে পিতামাতা বা হচ্ছে প্যারেন্টের ট্রেডগুলো হচ্ছে দেখা যাচ্ছে, তখন ওটাকে আমরা বলবো যে এটা অ্যাকচুয়ালি লার্ভাল স্টেজটা থাকে না, এটা ডাইরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে। তো এইটা হচ্ছে আর কি ডাইরেক্ট ডেভেলপমেন্টের কথা। তারপর আমরা আসি হ্যাবিটেটের ক্ষেত্রে। হ্যাবিটেটের কথা যদি আমরা বলি তাহলে হচ্ছে দেখা যায় দ্য ইনহ্যাবিট দ্য ইন্টারস্টিশিয়াল স্পেসেস, গ্যাপস বিটুইন পার্টিকলস, তাহলে হচ্ছে
দেখা যায় যে ইন্টারস্টিশিয়াল স্পেসগুলো যে থাকে, গ্যাপস বিটুইন পার্টিকেলস, অর্থাৎ দানাদার পদার্থর মাঝখানে হচ্ছে যে ফাঁকা জায়গা, এই দানাদার পদার্থটা কি, এই যে গ্যাপস বিটুইন যে পার্টিকেলগুলো থাকে ইন্টারস্টিশিয়াল স্পেসে, এটা হচ্ছে দেখা যায় যে সমুদ্রের তীরবর্তী যে অঞ্চলগুলো দেখি আমরা, এই কোস্টের ওখানে দেখা যায় যে বালু বালু হয়ে থাকে, যে ওই বালুগুলা দেখবা যে একদম দানা দানা হয়ে আছে, ওটার মাঝখানে মাঝখানে যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোর মধ্যে থেকে পাওয়া যেতে পারে। তারপর হচ্ছে সমুদ্রের তলদেশে বা হচ্ছে ফ্রেশ ওয়াটার যে এনভায়রনমেন্ট আছে বা ফ্রেশ ওয়াটার হ্যাবিটেট, সেটার তলদেশে দেখা যায় যে সেডিমেন্টগুলো যে আছে ওগুলোর মাঝখানে মাঝখানে ছোট ছোট জায়গা আছে, অনেক ছোট জায়গা, ওগুলোর মধ্যে হচ্ছে এদেরকে দেখা যায়। এটা দিয়ে আমরা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসের কথা বোঝাচ্ছি। তাইলে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে হচ্ছে বসবাস করতে পারে। তারপর দেখা যায় যে এরা মেইনলি অ্যাকোয়াটিক, মেরিন হতে পারে। তো অ্যাকোয়াটিকের মধ্যে মেরিন আর ফ্রেশ ওয়াটার আর কি। তো অ্যাকোয়াটিকের মধ্যে হচ্ছে দেখা যায় টিপিক্যাল মেম্বার্স অফ দ্য মেওফাউনা ইন মাড অ্যান্ড স্যান্ড। তো এখন এই যে আমরা যে মেওফাউনা বলছি, মেওফাউনা বলতে হচ্ছে বোঝানো হচ্ছে অনেক ছোট ছোট যে অণুজীব টাইপের প্রাণীগুলো আছে, সেই অণুজীব টাইপের যে প্রাণীগুলো, এরকম সব অণুজীব জাতীয় যে প্রাণীগুলো, ছোট ক্ষুদ্র প্রাণী, এদেরকে নিয়ে হচ্ছে যে ফাউনা বা হচ্ছে প্রাণী বৈচিত্র্য, এটা হচ্ছে মিওফাউনা। ঠিক আছে, তো ফাউনা দিয়ে হচ্ছে প্রাণী বৈচিত্র্যের কথা ইঙ্গিত করা হয়। আর মিওফাউনা দিয়ে হচ্ছে বোঝানো হচ্ছে যে অণুজীব জাতীয় যে প্রাণীগুলো আছে এদেরকে নিয়ে যে প্রাণী বৈচিত্র্য, এটা হচ্ছে মিওফাউনা। তো এই মিওফাউনাটা হচ্ছে কোথায় পাওয়া যায়, এই যে মাডের মধ্যে কর্দমাক্ত জায়গাগুলো যে থাকে সেখানে থাকতে পারে এরা। তারপর হচ্ছে স্যান্ডের মধ্যে দেখা যেতে পারে, স্যান্ডে যে যে ইন্টারস্টিশিয়াল স্পেসগুলো আছে, ফাঁকা ফাঁকা জায়গাগুলো, সেগুলোর মধ্যে থাকা দেখা যেতে পারে। আর ডিস্ট্রিবিউশন দেখবা যে এদের ডিস্ট্রিবিউশন এরা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে থাকতে পারে, এই জন্য ডিস্ট্রিবিউশন ওয়ার্ল্ড ওয়াইড। তারপর হচ্ছে এদেরকে আমরা মেরিন এনভায়রনমেন্টের মধ্যেও দেখব। মেরিন এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে সি বেড, সমুদ্রের তলদেশে যে খোলা জায়গাটা থাকে, খোলা বিস্তীর্ণ জায়গা, সেই সি বেডের মধ্যে দেখা যাবে। তারপর ওশান স্যান্ড, সমুদ্রের তীরবর্তী যে বালুময় জায়গা আছে, সমুদ্রে যে বালুময় জায়গা আছে, সেই বালুময় জায়গাগুলোর মাঝখানে মাঝখানে দেখা যাবে মেরিন এনভায়রনমেন্টে। তারপর ফ্রেশ ওয়াটার এনভায়রনমেন্টে কোথায় দেখা যাবে, লেক বটম, হ্রদের ক্ষেত্রে হচ্ছে দেখা যাবে হ্রদের একদম তলদেশে, রিভার সেডিমেন্টগুলোতে দেখা যাবে অ্যাকোয়াটিক প্ল্যান্ট, অর্থাৎ সামুদ্রিক যে ইয়েগুলো আছে, সেই সামুদ্রিক যে লতা পাতা, তৃণলতা বা হচ্ছে উদ্ভিদগুলো আছে, সেই উদ্ভিদগুলোর মধ্যে দেখা যেতে পারে, মানে যেগুলো হচ্ছে আর কি পানিতে থাকছে, নদী নালা সব জায়গায়। তারপর হচ্ছে আমরা দেখি যে এদের কি ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। ফার্স্ট অফ অল, যখনই দেখবা যে কোনো ক্যারেক্টারিস্টিক্স মনে পড়ছে না, ফার্স্টে শুরু করতে হবে কি দিয়ে, সিমেট্রি দিয়ে। মনে থাকলেও সিমেট্রি দিয়ে শুরু করবা, অন্য কোনোটা মনে না থাকলেও সিমেট্রি দিয়ে শুরু করতে হবে। তো এখন গ্যাস্ট্রোটিকাকে আমরা দেখতে পাই যে এদেরকে আমরা যখন হচ্ছে লঙ্গিচুডিনাল অ্যাক্সিস বরাবর কাট করি, তখন দেখা যায় যে এদের আমরা দুটা আইডেন্টিক্যাল মিরর হাফ এ ভাগ করতে পারি। তো আইডেন্টিক্যাল মিরর হাফস দুটাতে হচ্ছে ভাগ করা যায় দেখে এটাকে আমরা বাইল্যাটারাল সিমেট্রি বলছি। তো gastrotics have a body that can be divided into two equal halves through the longitudinal axis like many other animals। এই কারণে এটা হচ্ছে bilateral symmetry। This shape, এই যে bilateral symmetry অ্যাকচুয়ালি এটা কি কাজে হেল্প করে এদেরকে, এই bilateral symmetry থাকার কারণে এদের দেহের মধ্যে ভারসাম্য রক্ষা করা সহজ হয়, এবং it helps them to move smoothly and in a coordinated way। মানে হচ্ছে এদের দেহের মধ্যে যে সমন্বয় রক্ষা করতে পারবে, উইচ ইজ ইম্পর্টেন্ট ফর গেটিং অ্যারাউন্ড ইন ওয়াটার, পানিতে সাঁতার কাটতে গেলে দেখা যায় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তারপর ওয়ার্ম লাইক শেপ, এখন ওয়ার্ম লাইক শেপটাকে হচ্ছে আমরা বলি ভার্মি ফর্ম। তাহলে হচ্ছে এই ভার্মি ফর্ম শেপ থাকে, মানে ওয়ার্মের মতো দেখতে, কেঁচোর মতো শেপ আর কি। তো এই ওয়ার্মের মতো শেপ, দেয়ার বডিজ আর লং এন্ড ন্যারো সিমিলার টু আ ওয়ার্ম অর আ নুডল। তো এখন এখানে হচ্ছে দেখা যায় যে লম্বা এবং সরু হয় বডিটা, এটা হচ্ছে অনেকটা ওয়ার্মের মতো বা হচ্ছে নুডলস খাই যে আমরা, সেই নুডলসের মতো শেপ। দিস শেপ হেল্পস দে মুভ থ্রু ওয়াটার কুইকলি অ্যান্ড ইজিলি। এই শেপের কারণেই দেখা যায় পানির মধ্যে গ্লাইড করা বা চলনটা হচ্ছে ইজি হয়ে যায়। রিডিউসিং রেজিস্ট্যান্স, পানির মধ্যে যে এই প্রবাহী ঘর্ষণ যেটা থাকবে সেই ঘর্ষণটা কমিয়ে দিবে, এবং দেখা যাবে যে পানির মধ্যে হচ্ছে স্রোতের কারণে বাধা কম পাবে, যেহেতু হচ্ছে এই সরু এবং হচ্ছে চিকন টাইপের হচ্ছে বডি আমরা দেখতে পাচ্ছি, চিকন সরু আর হচ্ছে লম্বা, এই কারণে হচ্ছে এটা সহজেই হচ্ছে গ্লাইড করতে পারবে পানিতে। অ্যান্ড অ্যালাউইং দেম টু স্কেপ প্রেডিটরস অ্যান্ড ফাইন্ড ফুড মোর এফেক্টিভলি। তো এটা হচ্ছে তাদেরকে অনেক সহজেই দেখা যায় প্রেডিটর থেকে এসকেপ করতে হেল্প করে এবং খাবার সন্ধান করায় আরো সাহায্য করে। স্কেলস, স্পাইনস অ্যান্ড হুকস। তো গ্যাস্ট্রোটিক্স অফেন হ্যাভ টাইনি স্কেলস। তুমি যদি আগের স্লাইডে ফিগারটা দেখে আসো, দেখো এখানে হচ্ছে অনেকগুলা কাটা 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 স্ট্রাকচার দেখা যাচ্ছে। তো এই যে স্কেলগুলা হচ্ছে দেখা যাবে যে অনেকটা আইসের মতো। তো এখন এখানে হচ্ছে এই দেহে হচ্ছে অনেক সময় ছোট ছোট আঁশের মতো স্ট্রাকচার দেখা যায়, তারপরে এই যে বাইরে দিয়ে দেখো কাটার মতো স্ট্রাকচার বের হয়ে আছে। এবং অনেক সময় হচ্ছে দেখা যায় যে অ্যাটাচমেন্টের জন্য অনেক সময় সেডিমেন্টে অ্যাটাচড হতে হয় বা কোনো কিছুতে হচ্ছে লেগে থাকতে হয় সমুদ্রের তলদেশে বা কোথাও, তখনকার ওই সময় হেল্প করার জন্য হচ্ছে এই যে দেখো হুকের মতো হচ্ছে স্ট্রাকচারগুলো আছে।
তাই হুকের মতো স্ট্রাকচার দেখা যায়, স্পাইন কাটার মতো স্ট্রাকচার দেখা যায়, এবং আইসের মতো স্ট্রাকচার বা স্কেল দেখা যায়। তাহলে হচ্ছে গ্যাস্ট্রোটিক্স অফটেন হ্যাভ টাইনি স্কেলস, স্পাইনস অর হুকস অন দেয়ার বডি। দিস ফিচার্স প্রোভাইড প্রোটেকশন। তাহলে হচ্ছে দেখো যে এইটার ফিচারগুলোর কারণে হচ্ছে এরা অন্যান্য প্রেডিটর থেকে হচ্ছে প্রোটেকশন পায়। আর তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সারফেস, সমুদ্রের তলদেশে বা হচ্ছে দেখা যায় বিভিন্ন প্ল্যান্টে বা হচ্ছে পাথরে, রকের মধ্যে অ্যাটাচমেন্টের জন্য হচ্ছে এটা হেল্প করে। ঠিক আছে, তো এটার কারণে এটা হচ্ছে ফিডিং এবং রেস্টিং এর ক্ষেত্রে হচ্ছে হেল্প করে। তারপর হচ্ছে দেখা যায় যে রিপ্রোডাক্টিভ ফ্লেক্সিবিলিটি। তো এখন রিপ্রোডাক্টিভ ফ্লেক্সিবিলিটি বা এটার ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এদের প্রজননের ক্ষেত্রে এরা বিভিন্ন ধরনের মোড বা ধরো যে এটা এক লিঙ্গ হতে পারে, উভলিঙ্গ হতে পারে। তারপর হচ্ছে প্রজননের ক্ষেত্রে যৌন প্রজনন থাকতে পারে, অযৌন প্রজনন থাকতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের আমরা বৈশিষ্ট্য দেখতে পাই। সেগুলো কি কি? বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস্ট্রোটিক দেখা যায় যে এগুলো হার্মাফ্রোডাইট হয়। বিশেষ করে হচ্ছে যেগুলো সামুদ্রিক বা মেরিন হয়, সেই মেরাইনগুলো হচ্ছে হার্মাফ্রোডাইট হয়। অর্থাৎ এদের মধ্যে হচ্ছে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান দুটোই প্রেজেন্ট থাকে। এই কারণে হচ্ছে এরা যে কোনো ধরনের ইন্ডিভিজুয়াল, সেটা মেল হোক ফিমেল হোক, যে কোনো ধরনের ইন্ডিভিজুয়ালের সাথে হচ্ছে এরা কি করতে পারে, এই যৌন প্রজননটা করতে পারে বা প্রজননটা করতে পারে বা রিপ্রোডাকশন করতে পারে। কারণ হচ্ছে এরা হার্মাফ্রোডাইট, আর হার্মাফ্রোডাইট বলতে উভলিঙ্গ, অর্থাৎ দেখা যায় যে এর মধ্যে মেল রিপ্রোডাক্টিভ অর্গানটাও প্রেজেন্ট, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটাও প্রেজেন্ট। আর টার্ডিগ্রেডের ক্ষেত্রে আমরা গণকরিস্টিক পড়েছিলাম যে সেই গণকরিস্টিক দিয়ে বোঝানো হয়েছিল যে এটা ক্ষেত্রে এক লিঙ্গ হয়, অর্থাৎ আইদার এটা মেল রিপ্রোডাক্টিভ অর্গান থাকবে বা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান থাকবে, যে কোনো একটা থাকবে। আচ্ছা, আর তারপর হচ্ছে বেশিরভাগ ফ্রেশ ওয়াটার স্পিসিস যে আছে, ফ্রেশ ওয়াটার স্পিসিসগুলোর ক্ষেত্রে আবার দেখা যায় যে এদের এই সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হচ্ছে অন্যরকম হয়। এটা হচ্ছে দেখা যায় যে কোনো রকমের মেটিং হয় না, অর্থাৎ প্রজনন হয় না, এবং এটাকে আমরা পার্থেনোজেনেসিস বলি। এবং এখানে জাস্ট একটা ফিমেল বডি থাকে। এই ফিমেলটা হচ্ছে দেখা যায় যে এদের যে এগ সেলগুলো থাকে বা হচ্ছে ডিম্বাণুটা যে থাকে, সেই ডিম্বাণুটা দেখা যায় যে একটা অর্গানিজমে পরিণত হয়। এটা থেকে হচ্ছে ডিমটা যে থাকে, এগটা যে থাকে, এই এগটাই হচ্ছে ধীরে ধীরে একটা নতুন আর কি গ্যাস্ট্রোটিকায় পরিণত হবে, এবং এটার ক্ষেত্রে কোনো রকমের শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে হবে না বা ফার্টিলাইজড হতে হবে না। এটা কোনো রকম সেক্সুয়াল ফার্টিলাইজেশন ছাড়াই হচ্ছে দেখা যায় যে এগ সেলটা পুরোপুরি একটা অর্গানিজমে হচ্ছে পরিণত হয়। তো ইট when an egg cell develops into an organism without being fertilized by sperm, it is called parthenogenesis. তো এটা হচ্ছে রিপ্রোডাকশন উইথাউট সেক্সুয়াল ফার্টিলাইজেশন। আর এটাকে আমরা বলতে পারি যে একটা এমব্রায়ো থেকে দেখা যায় যে একটা এমব্রায়ো যে আসতেছে, একটা এমব্রায়োর ডেভেলপমেন্ট হচ্ছে, এই ডেভেলপমেন্টের জন্য কোনো নিষেক বা ফার্টিলাইজেশনের প্রয়োজন হচ্ছে না। অ্যান এমব্রায়ো ডেভেলপড ফ্রম আনফার্টিলাইজড এক্সেল, এটাকে আমরা আসলে পার্থেনোজেনেসিস বলতে পারি। তারপর হচ্ছে এদের ট্রান্সপারেন্সি দেখা যায়, অর্থাৎ গ্যাস্ট্রোটিকা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্বচ্ছ হয় বা হচ্ছে সি থ্রু হয়। সি থ্রু বলতে হচ্ছে বোঝা যায় যে দে আর ট্রান্সপারেন্ট, এবং ট্রান্সপারেন্ট হওয়ার অর্থটা হচ্ছে অনেকটা দেখতে মনে হয় যে গ্লাসের মতো। অর্থাৎ এদের ভিতর দিয়ে হচ্ছে তাকিয়ে সবকিছু দেখা যায়। অর্থাৎ একটা পাথরের পাশে মনে করে একটা গ্যাস্ট্রোটিকা আছে, তুমি গ্যাস্ট্রোটিকাটা দেখলে মনে হবে যে তুমি গ্যাস্ট্রোটিকার ভিতর দিয়ে পাথরটাকে দেখতে পাচ্ছ, বা গ্যাস্ট্রোটিকার ভিতর দিয়ে ওইটার ওই পাশে যা আছে ওগুলোকে দেখতে পাচ্ছ। এটাকে আমরা আসলে সি থ্রু বা ট্রান্সপ্যারেন্ট বলছি। এবং এটার কারণে এটার ক্যামোফ্লেজটা অনেক সহজ হয়, এবং এটা এই যে প্রেডিটর গুলো আছে সেটা থেকে লুকিয়ে থাকতে পারে, কারণ দেখে তুমি বুঝতেই পারছো না সেখানে গ্যাস্ট্রোটিকা আছে, তাহলে ওটাকে ধরবা কিভাবে। এটাই। তারপর হচ্ছে ফ্ল্যাট এন্ড শেপ বডি হচ্ছে দেখা যায় যে একটু চ্যাপ্টা হয়। এটা হচ্ছে পিঠ থেকে দেখা যায়, পিঠ বলতে আমরা ডর্সাল বোঝাই, আর অঙ্কীয় দিক বা পেটের দিকটা বলতে হচ্ছে বুক আর পেট মিলানো যে দিকটা, নিচের দিকটা, ওটাকে হচ্ছে আমরা ভেন্ট্রাল বোঝাচ্ছি। তাহলে হচ্ছে এটা এই পিঠ থেকে পেটের দিক পর্যন্ত চ্যাপ্টা আর কি। তো এভাবে করে হচ্ছে চ্যাপ্টা করা আছে, এটাকে আমরা ডর্সো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বলছি। তাহলে ডর্সাল আর ভেন্ট্রাল বরাবর ফ্ল্যাটেন্ড, তাহলে এটা হচ্ছে ডর্সো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। তো এখন এটা টপ থেকে বটম পর্যন্ত হচ্ছে চ্যাপ্টা বা কমপ্রেসড, মাছ লাইক সার্টেন স্পিসিস অফ লিজার্ড। তো টিকটিকি আমরা দেখবো এরকম চ্যাপ্টা হয়। আর এই শেপগুলো হচ্ছে দেখা যায় যে এই যে টাইট স্পেসগুলো যে থাকে, আমরা যে ইন্টারস্টিশিয়াল স্পেস এরা থাকে বললাম, তারপর হচ্ছে পানির মধ্যে যে সুইম করে, সাঁতার কাটে, সুইম ইজিলি থ্রু ওয়াটার, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে ফ্ল্যাট এন্ড শেপটা হেল্প করে। তারপর গ্যাস্ট্রোটিকা দেখা যায় যে এরা হচ্ছে অনেক টাইনি হয়, দেখা যায় যে 1 মিলিমিটারের চাইতে হচ্ছে ছোট হয়। তাহলে গ্যাস্ট্রোটিকা গুলো কিরকম টাইনি, ইউজুয়ালি লেস দেন 1 মিলিমিটার লং। আর হচ্ছে দেখা যায় যে কেউ কেউ হচ্ছে 4 মিলিমিটার পর্যন্ত হচ্ছে রিচ করতে পারে। তাহলে গ্যাস্ট্রোটিকা গুলো হচ্ছে 1 মিলিমিটারের চাইতে হচ্ছে লম্বা হয়। আর
অথবা হচ্ছে এটা চেয়ে ছোট হয়, ইউজুয়ালি লেস দেন 1 মিলিমিটার। মানে বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবা যে এটা 0.06 মিলিমিটার বা এরকম হবে, অনেক ছোট। এই 0.06 মিলিমিটার তো আর চোখ দিয়ে দেখা যায় না, অণুবীক্ষণিক যন্ত্র দিয়ে হচ্ছে দেখতে হয়। তো আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে আমরা দেখি, আর সাধারণত হচ্ছে 0.06 মিলিমিটার থেকে কত হয়, 1 মিলিমিটারের চেয়েও বেশি হতে পারে, 1.5 মিলিমিটার পর্যন্ত সাধারণত হয়। অনেক বেশি লম্বা হলে তখন দেখা যায় যে এটা 4 মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আর দেখা যায় যে এই অর্গানিজমটা, মানে এই জিনিসটা হচ্ছে অনেক ছোট, প্রাণীটা অনেক ছোট, কিন্তু তারপরেও এদের ভিতরে এমন কিছু স্ট্রাকচার আর ফাংশন আছে যেটা এদের সার্ভাইভালের জন্য হচ্ছে অনেক ইউনিক, বা হচ্ছে দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এই কারণে আমাদের গবেষণার ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ, এবং দেখা যায় যে এই কারণে হচ্ছে আমরা এদেরকে নিয়ে এত পড়াশোনা করছি, এই যে এদের এতটা কমপ্লেক্স স্ট্রাকচারটার কারণে বা কমপ্লেক্স এই বৈশিষ্ট্যগুলোর কারণে। তারপর হচ্ছে আমরা এদের মুভমেন্ট অ্যান্ড মাসকুলেচার নিয়ে কথা বলি, অর্থাৎ এদের যে চলন এবং এদের পেশি, এটার কথা যদি আমরা বলি, তো মুভমেন্টটা বলতে হচ্ছে দেখা যায় যে প্রাইমারিলি হচ্ছে এরা মুভমেন্ট বা লোকোমোশনের জন্য সিলিয়া ইউজ করে, এবং সিলিয়ার মাধ্যমে হচ্ছে সাঁতার কাটে, এটাকে সিলিয়ারি গ্লাইডিং বলা হয়। সিলিয়ার মাধ্যমে ভাসতেছে যে, এই সিলিয়ার মাধ্যমে ভাষাটাকে হচ্ছে সিলিয়ারি গ্লাইডিং বলি আমরা। তারপর ভেন্ট্রাল সাইডটা যে আছে, ভেন্ট্রাল সাইড বা পেটের দিকটা হচ্ছে টাইনি হেয়ার লাইক স্ট্রাকচার দিয়ে কভার করা, যেটাকে সিলিয়া বলা হয়, এটা আমরা আগেই দেখেছি। উইচ বিট রিদমিকলি টু প্রোপেল দেম থ্রু দ্য ওয়াটার। তাহলে এটা হচ্ছে একটা রিদমের সাথে, আমাদের হাঁটা হাঁটা যেরকম একটা ছন্দের সাথে কিন্তু মানুষ হাঁটে, বাম পা দেওয়ার সময় দেখা যায় ডান হাতটা আগায়, ডান পা দেওয়ার সময় বাম হাতটা আগায়, এরকম করে। তো এইভাবে করে হচ্ছে এরাও ছন্দের সাথে সাথে সিলিয়া দেখা যায় যে একটা টাইমে, একটা সেম টাইম এমনভাবে সিলিয়াটা প্রোপেল করবে যে এটা সহজে হচ্ছে সুইম করতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে এদের ইকোনমিক ইম্পর্টেন্সটা যদি আমরা দেখি, অর্থনৈতিক গুরুত্বটা কিরকম, এটা হচ্ছে দেখা যায় যে ক্রুশাল ডিকম্পোজার, অর্থাৎ এরা কিন্তু আমাদের পরিবেশের মধ্যে ডিকম্পোজার, বা হচ্ছে বলা যায় যে আমাদের বর্জ্য, বা হচ্ছে একটা প্রাণী পচে প্রাণী মারা যাওয়ার পরে সেটাকে পচাতে যেগুলো হেল্প করে, বিয়োজক, সেই বিয়োজক হিসেবে এটা হচ্ছে রোল প্লে করছে। দে আর ক্রুশাল ডিকম্পোজার্স দ্যাট ব্রেক ডাউন অর্গানিক ওয়েস্ট অ্যান্ড রিসাইকেল নিউট্রিয়েন্টস ইন অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। তো এখন এখানে দেখা যায় যে পানির ক্ষেত্রে যে ইকোসিস্টেমটা আছে, সেই প্রাণীর ক্ষেত্রে পানির ইকোসিস্টেমটার মধ্যে যে জৈব বর্জ্য পদার্থগুলো আছে, এগুলোকে হচ্ছে ভেঙে ফেলে, এবং পুষ্টির যে চক্রটা, খাদ্য চক্রের মধ্যে যে খাদ্য চক্র বা পুষ্টি চক্রের মধ্যে যে এটা আছে, চক্রাকারে পুষ্টিটাকে হচ্ছে আবার ফিরিয়ে দেওয়া, বা হচ্ছে খাদ্য চক্রের মধ্যে হচ্ছে দেখা যায় চক্রটাকে হচ্ছে কন্টিনিউ করার ক্ষেত্রে ডিকম্পোজার গুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর হচ্ছে দেখা যায় যে এটা ব্যাকটেরিয়া এবং অ্যালগিকে কনজিউম করে, তাহলে বাই কনজিউমিং ব্যাকটেরিয়া অ্যান্ড অ্যালগি দে হেল্প কিপ মাইক্রোবায়াল পপুলেশন ইন চেক। তো এটা দিয়ে হচ্ছে বোঝানো হচ্ছে, দেখো একটা জায়গায় যদি ব্যাকটেরিয়া এবং অ্যালগি অনেক বেড়ে যায়, তখন কিন্তু পরিবেশে ভারসাম্যটা নষ্ট হবে। তো এই ভারসাম্যটাকে রক্ষা করার জন্য এই মাইক্রোবায়াল বা হচ্ছে দেখা যায় অণুজীবদের যে পপুলেশন, এটাকে চেকে রাখার জন্য এটা কাজ করছে। তারপর দে ফর্ম আ ভাইটাল পার্ট অফ দ্য ফুড ওয়েব, সার্ভিং অ্যাজ প্রে ফর লার্ভি অফ ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ফিশ অ্যান্ড ক্রাস্টাসিয়ান। তো এখন দেখবা বিভিন্ন ধরনের মাছ এবং ক্রাস্টাসিয়া, অর্থাৎ কাঁকড়া জাতীয় প্রাণী যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে এদের যে লার্ভা দশা থাকে, সেই লার্ভা দশায় কিন্তু এরা দেখা যায় ছোট ছোট জীবকে খায়, যেরকম ক্রাস্টাসিয়ার মতো। এই ক্রাস্টাসিয়া বলছি তো, এর যেমন হচ্ছে গ্যাস্ট্রোটিকা, গ্যাস্ট্রোটিকার মতো হচ্ছে প্রাণীগুলোকে হচ্ছে এরা খায়, কারণ লার্ভা তো আর তখন অন্যান্য কিছু খেতে পারবে না, বড় বড় জিনিসগুলোকে। তো এখন মাছ বড় হওয়ার পর মনে করে যে এটা ডায়েটটা চেঞ্জ হবে, বা যখন লার্ভা দশায় আছে বা পোনা অবস্থায় আছে, পোনা অবস্থায় তো মাছটা অবশ্যই হচ্ছে দেখা যাবে এরকম ছোট ছোট প্রাণী খাবে। তাই গ্যাস্ট্রোটিকাটা হচ্ছে এদের ডায়েটের ক্ষেত্রে হচ্ছে একটা বড় রোল প্লে করে, এই মাছ এবং হচ্ছে ক্রাস্টাসিয়ানদের ডায়েটে। তারপর দ্য প্রেজেন্স অ্যান্ড অ্যাবান্ডেন্স আর ইউজড অ্যাজ আ বায়ো ইন্ডিকেটর টু মনিটর দ্য হেলথ অ্যান্ড পলিউশন লেভেল অফ ওয়াটার সেডিমেন্ট। তো এদের যে উপস্থিতি এবং হচ্ছে প্রাচুর্য কতটুকু আছে, এরা কত বেশি আছে, এটা দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারি যে ওই জায়গাটাতে, ওই জায়গার যে জীব আহ, ওই জায়গার যে জীবন ব্যবস্থা, বা ওই জায়গার যে জীব বৈচিত্র্যর ব্যবস্থাটা, বা হচ্ছে দেখা যায় যে প্রাণের উপস্থিতি, সবকিছু মিলিয়ে ওখানকার পরিবেশটা কেমন, ওখানকার যে প্রাণীগুলো আছে, প্রাণীগুলোর স্বাস্থ্যের কি অবস্থা, দূষণের কি অবস্থা, এই সবগুলোর ক্ষেত্রে সবগুলা জিনিস হচ্ছে আমরা বুঝতে পারি এদের উপস্থিতি দিয়ে। অর্থাৎ এদেরকে আমরা এখানে এই ইন্ডিকেটর হিসেবে কাজ করি, বা নির্দেশক হিসেবে, এই দূষণটা কিরকম বা এদের স্বাস্থ্য কিরকম, এইটা এই নির্দেশক হিসেবে হচ্ছে কাজ করে গ্যাস্ট্রোটিকা। তারপর হচ্ছে দিস ওভারঅল অ্যাক্টিভিটি সাপোর্টস হেলদি ওয়াটার কোয়ালিটি অ্যান্ড কন্ট্রিবিউটস টু দ্য প্রোডাক্টিভিটি অফ ফিশারিজ। তো এই যে ওভারঅল অ্যাক্টিভিটি যেটা আছে, এটা দেখা যায় যে আহ, পানির যে কোয়ালিটিটা, পানির কোয়ালিটিটা ঠিক রাখার ক্ষেত্রে, তারপর হচ্ছে ফিশারিতে হচ্ছে হেল্প করে। এভাবে হচ্ছে আমাদের বিভিন্ন কাজে আর কি ইকোনমিক ভাবে গ্যাস্ট্রোটিকাটা অনেক ইম্পর্টেন্ট। এছাড়াও তুমি বলতে পারো যে এটা হচ্ছে রিসার্চের কাজে লাগে, জুওলজিক্যাল স্পেসিমেন হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তুমি এটাকেও আর কি বলতে পারো। তারপর হচ্ছে আমরা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে দেখবো যে এটাকে দুই ভাবে ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে ম্যাক্রোডাসিরা, আর একটা হচ্ছে কিটোনিডা।
তো ম্যাক্রোডায়াসাইডা এটার ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি যে ম্যাক্রোডায়াসাইডা যেটা আছে এটার বডি স্ট্রাকচারটা কিরকম। ফার্স্ট অফ অল তো বডি স্ট্রাকচারটা দেখবা যে এদের যে দেহের গঠনটা এটা হচ্ছে ফ্ল্যাটেন্ড বডিজ হেল্প অর্গানিজম মুভ ইজিলি থ্রু মেরিন সেডিমেন্ট মেকিং বারোয়িং মোর এফিশিয়েন্ট। তো এটার বডিটা হচ্ছে চ্যাপ্টা হয় এবং চ্যাপ্টা দেখে এটা হচ্ছে ইজিলি মেরিন যে সেডিমেন্ট আছে এই সামুদ্রিক যে তলদেশ সেই তলদেশ দিয়ে হচ্ছে যাওয়াটা অনেক ইজি করে দেয় এবং হচ্ছে এই যে ইন্টারস্টিশিয়াল স্পেসগুলোর মধ্যে দেখা যায় যে গর্ত করা বা হচ্ছে ওটার ভিতরে থাকাটাকে আরো ইজি করে দেয়, যেহেতু বডিটা চ্যাপ্টা চ্যাপ্টা বডি দিয়ে এই কাজটা করা কিন্তু অনেক সহজ। তারপর হচ্ছে দেখবা যে অ্যাডিসিভ টিউবিউলস থাকে। অ্যাডিসিভ বলতে হচ্ছে বোঝায় যে লেগে থাকা, অ্যাডিশন বলতে হচ্ছে কোনো কিছুর সাথে চিপকে যাওয়া বা সংযুক্ত হতে পারার ক্ষমতাটাকে বোঝায়। যেমন টিকটিকির পা কিন্তু লেগে থাকতে পারে দেয়ালের সাথে, এটা হচ্ছে ওর অ্যাডেসিভ অ্যাডেসিভ ট্রেট বা অ্যাডেসিভ বা লেগে থাকার বৈশিষ্ট্য। তেমনি অ্যাডেসিভ টিউবিউলদের হচ্ছে বোঝায় যে এদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা আহ, সামনের দিকে আর কি অ্যান্টেরিয়রলি বলা যায় যে অ্যান্টেরিয়রলি থাকতে পারে, পোস্টেরিয়রলি অর্থাৎ পিছের দিকে থাকতে পারে, অথবা বডির দুই পাশে লেগে থাকতে পারে। যে স্ট্রাকচার এই স্ট্রাকচারটা হচ্ছে অ্যাডেসিভ টিউবিউল এবং এইটা হচ্ছে কোনো কিছুর সাথে এদেরকে লেগে থাকতে হেল্প করে এবং লেগে থাকার সাহায্যে মাধ্যমে এরা দেখা যায় যে কোনো জায়গায় স্থির থাকতে পারে, অর্থাৎ এদের স্টেবিলিটিটা ইমপ্রুভ করে, অথবা চলনে হেল্প করতে পারে, লোকোমোশনে হচ্ছে হেল্প করতে পারে। তারপর ফিডিং স্ট্রাকচার, দ্য প্রেজেন্স অফ আ pharyngeal pore aids in effective ingestion of food particle। তো এদের মধ্যে হচ্ছে দেখা যায় যে এদের এই ফ্যারেঞ্জিয়ালটা হচ্ছে অনেকটা গলার সাইডটা যে থাকে সেই গলার কাছাকাছি হচ্ছে একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা হচ্ছে দেখা যায় যে ছিদ্র ছিদ্র ফ্যারেঞ্জিয়াল পোর। তো এই ছিদ্র টাইপের যে স্ট্রাকচারগুলো আছে এই ছোট ছোট ছিদ্রগুলো হচ্ছে দেখা যায় যে ফুড পার্টিকেলগুলোকে হচ্ছে ইনজেকশনে হেল্প করে। ইনজেকশন বলতে হচ্ছে গ্রহণ করা। তাইলে হচ্ছে এই যে খাদ্য কণা গ্রহণ করার ক্ষেত্রে কে হেল্প করছে? ফ্যারেঞ্জিয়াল পোরগুলো হেল্প করছে। তারপর রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটার ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে হার্মাফ্রোডিটিক নেচার এবং এটার কারণে এটার মাধ্যমে হার্মাফ্রোডিটিক নেচারের মাধ্যমে হচ্ছে দেখা যায় যে এদের রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি যেগুলো আছে এটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে একা থাকলে বা হচ্ছে দেখা যায় যে এমন একটা পরিবেশে যদি থাকে যেখানে হার্মাফ্রোডাইট বেশি একটা নাই, ওরকম পরিবেশে হচ্ছে এরা রিপ্রোডাকশন করতে পারে। কারণ এখানে যে কোনো একটা অর্গানিজম আরেকটা অর্গানিজমের সাথে করতে পারছে, ওটা নট নেসেসারিলি ছেলে বা মেয়ে হতে হবে। যে কোনো একটা অর্গানিজম আরেকটা অর্গানিজমের সাথে হচ্ছে রিপ্রোডাকশনের মাধ্যমে পরবর্তীতে হচ্ছে দেখা যাচ্ছে যে আর কি সন্তান জন্ম দিতে পারছে বা হচ্ছে এগ লে করতে পারতেছে। তারপর হচ্ছে হ্যাবিটেট, যেটা এই হ্যাবিটেটটা হচ্ছে দেখা যায় যে প্রাইমারিলি ম্যারিন, থ্রাইভিং ইন সল্ট ওয়াটার এনভায়রনমেন্ট। তো এই হ্যাবিটেট যেটা এটা কি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমরা দেখবো যে ম্যাক্রোডাসাইডা যেটা আছে ম্যাক্রোডাসাইডের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কি হয় ম্যারিন হয় এবং হচ্ছে সামুদ্রিক যে লোনা পানি আছে সেই লোনা পানির এনভায়রনমেন্টে থাকে। তারপর হচ্ছে আমরা কিটোনিডের ক্ষেত্রে যদি দেখি, প্রথমটা ক্ষেত্রে আমরা দেখলাম যে ফ্ল্যাট এন্ড বডি, বডিটা চ্যাপ্টা হয়। তারপর এটা আমরা দেখলাম যে বডিটা অনেকটা মাকু আকৃতির হয় বা স্পিন্ডল শেপড হয়, ফিউজিফর্ম। অর্থাৎ কিটোনিডার ক্ষেত্রে দেখবো যে কিটোনিডার বডি যেটা আছে সেই বডিটার স্ট্রাকচার হচ্ছে ফিউজিফর্ম বা স্পিন্ডল শেপড হবে। আর তারপর হচ্ছে দেখা যায় যে বডিটা হচ্ছে ফিউজিফর্ম বা স্ট্রিমলাইন শেপ বা মাকু আকৃতির হলে এটা মাছের মতো, অর্থাৎ মাছের মতো এই স্ট্রাকচারটাকে হচ্ছে স্ট্রিম লাইন্ড বলা হয়। ঠিক আছে, স্ট্রিম লাইন্ড এই স্ট্রাকচার বলা হয়। আর স্ট্রিম লাইন স্ট্রাকচারের মাধ্যমে এরা হচ্ছে সরাসরি বা সোজাসুজি হচ্ছে চলনে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে, ভেসে ভেসে সোজা যাচ্ছে, যে ভেসে ভেসে পানির স্রোতের সাথে সোজাসুজি যাওয়া, এইটার জন্য হচ্ছে এই মাক্রো আকৃতির ফিউজিফর্ম স্ট্রাকচারটা হচ্ছে অনেক কার্যকরী এবং এই স্ট্রিম লাইন্ড মুভমেন্টের জন্য হচ্ছে এটা হেল্পফুল। আর রিডিউসিং ড্র্যাগ বা হচ্ছে দেখা যায় যে এই পানির যে স্রোতের কারণে যে একটা বাধা পায় এই ড্র্যাগটাকে হচ্ছে রিডিউস করছে। কারণ কি? কারণ সামনের দিকেও হচ্ছে দেখা যায় চিকন, পিছের দিকেও চিকন, তো স্রোতের সামনে এসে এর ধীরে ধীরে দেখা যায় যে সামনের দিকে যে সরু অংশটা আছে ওটার কারণে এখানে সামনে বাধা দিতে পারে না, এটা হচ্ছে স্লাইড করে বা ঘষা খেয়ে পাশ দিয়ে চলে যায়। বুঝতে পারছি, সামনের দিকে হচ্ছে এটা বাধা দিতে পারে না, ঘষা খেয়ে পাশ দিয়ে চলে যায়। তারপর হচ্ছে অ্যাডেসিভ টিউবিউলস যদি দেখি, অর্থাৎ এর সংযুক্ত থাকার যে ইয়েটা এটা হচ্ছে শুধুমাত্র পোস্টেরিয়র সাইডে বা পিছের দিকে বা পশ্চাৎ পাশে হচ্ছে অবস্থিত। অন্যটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে ম্যাক্রোডেসাইডের ক্ষেত্রে এটা সামনের দিকে অ্যান্টিরিয়রলিও থাকতে পারে, পোস্টেরিয়রলিও থাকতে পারে, আবার হচ্ছে ল্যাটেরাল সাইডেও থাকতে পারে। আর তাইলে হচ্ছে আমরা গ্যাস্ট্রোটিকার মধ্যে কিটোনিডার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কিটোনোটিডা, সরি কিটোনিডা বলতেছি, কিটোনোটিডার ক্ষেত্রে। তো কিটোনোটিডার ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি আর কি লেগে থাকা যে স্ট্রাকচারটা বা অ্যাডহেসিভ টিউবুলটা এটা একটুখানি হচ্ছে বলা যায় যে লিমিটেড বা লিমিটিং অ্যাটাচমেন্ট পয়েন্টস ওয়্যার মেইনটেইনিং
while maintaining stability। তো এটা হচ্ছে অ্যাটাচমেন্ট পয়েন্টগুলো লিমিটেড, অন্যটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি ম্যাক্রোরাইসের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট পয়েন্টগুলো হচ্ছে আসলে বলা যায় সব দিকেই হচ্ছে থাকতে পারে। তারপর ফিডিং স্ট্রাকচার হচ্ছে দেখা যায় যে এদের ফ্যারিঞ্জিয়াল পোর্টটা হচ্ছে থাকে না, ল্যাক অফ আ ফ্যারিঞ্জিয়াল পোর্ট ডিস্টিংগুইশেস দেম ফ্রম ম্যাক্রোডাসাইডা ইন ফিডিং অ্যাডাপ্টেশন। তারপর রিপ্রোডাক্টিভ সিস্টেম যদি আমরা দেখি, এখানে হচ্ছে মেল জেনিটাল সিস্টেমটা থাকে না, যেটা কারণে ফিমেল জেনিটাল সিস্টেমটা শুধুমাত্র কিসের মাধ্যমে রিপ্রোডাকশন করতে পারে, কিটোনোটিডের ক্ষেত্রে এটা পার্থেনোজেনেসিসের মাধ্যমে করতে পারে। এবং তখন দেখা যায় যে ওই যে এক্স সেলটা সরাসরি কি হয়, সরাসরি হচ্ছে আনফার্টিলাইজড অবস্থাতেই হচ্ছে একটা পরিপূর্ণ অর্গানিজমে রূপান্তরিত হতে পারে। তারপর হ্যাবিটেট, এটা হচ্ছে ম্যারিনেও পাওয়া যায়, ফ্রেশ ওয়াটারেও পাওয়া যায়। বেশিরভাগই হচ্ছে এদের ক্ষেত্রে কিটোনোটিডার ক্ষেত্রে ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়, কিটোনোটিডা বেশিরভাগই ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়। আর এটা হচ্ছে দেখা যায় যে মেরিনেও যেহেতু পাওয়া যায়, দু জায়গাতেই পাওয়া যাচ্ছে, এই জন্য এদেরকে হচ্ছে আমরা দেখতে পাই যে ইকোলজিক্যাল ভার্সিটালিটি আছে। তো এখন এই ভার্সিটালিটিটা আছে। আর এই গ্যাস্ট্রোডিকার মধ্যে ম্যাক্রোডাসাইডার ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এদেরকে আমরা শুধুমাত্র সল্ট ওয়াটার এনভায়রনমেন্টেই হচ্ছে দেখি। ঠিক আছে, তাহলে ম্যাক্রোডাসাইডার ক্ষেত্রে আমরা এদেরকে সল্ট ওয়াটারে দেখি, কিটোনোটিডার ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগই আমরা ফ্রেশ ওয়াটারে দেখি, কিছু মেরিনেও দেখা যায়। তো এটা হচ্ছে এই যে প্রিডোমিনেন্টলি মেরিন দেখা যাচ্ছে ম্যাক্রোডাইসাইডের ক্ষেত্রে, আর কিটোনোটিডের ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে ফ্রেশ ওয়াটার। ঠিক আছে, সাম মেরিন সাম ফ্রেশ ওয়াটার। আর এই কিটোনোটিডের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শুধু পার্থেনোজেনেসিস, আর এই ম্যাক্রোডাইসাইডের ক্ষেত্রে হচ্ছে হার্মাফ্রোডাইট। ওকে, তারপর হচ্ছে আমরা আসি কিটোনোটাস এর ক্ষেত্রে। কিটোনোটিডার মধ্যে আমরা যেই এটা পড়বো, যেই অ্যানিমালটার কথা পড়বো, জেনাসটা হচ্ছে কিটোনোটাস। ঠিক আছে, তাহলে এটা জেনাসটা কি, কিটোনোটাস। ওকে, তো এখন হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেটের ক্ষেত্রে এদেরকে কমনলি ফ্রেশ ওয়াটার এনভায়রনমেন্টে পাওয়া যায়, যেমন পন্ডে অর্থাৎ পুকুরে, ওয়েটল্যান্ডে, স্যাঁতস্যাঁতে ভেজা জায়গাতে, সাপোর্টিং দ্য নিউট্রিয়েন্ট নিডস, এরকম জায়গাতেই দেখবা যে এই জৈব বর্জ্য পদার্থগুলা ডেট্রিটাসগুলো হচ্ছে বেশি পাওয়া যায়। এই জন্য এরকম জায়গাতে এরা থাকে। তারপর হ্যাবিটটা কিরকম, এরা হচ্ছে ফ্রি লিভিং, প্যারাসাইটিক হবে না, নন প্যারাসাইটিক, অ্যাক্টিভলি ফিড অন ডেট্রাইটাস, জৈব বর্জ্য পদার্থ, এন্ড মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ডায়াটম। তারপর হচ্ছে প্লেইং আ ক্রুশাল রোল ইন মেইনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স বা হচ্ছে এই যে জীবের যে ব্যালেন্সটা বজায় রাখতে, জীব বৈচিত্র্যের ব্যালেন্সটা বজায় রাখতে হেল্প করে। আর তোমরা যখন ছবি আঁকবা, ছবি আঁকার ক্ষেত্রে হচ্ছে এই দুইটা ফিগার পাশাপাশি দিয়ে এখানে যেভাবে করে হচ্ছে ড্র করে দেখানো হয়েছে এভাবে করে দেখানোর ট্রাই করবা। তারপর হচ্ছে ছবি কিন্তু আহামরি কঠিন না, যদি তুমি এই যে সেকেন্ড স্ট্রাকচারটা আর ফার্স্ট স্ট্রাকচারটা দুইটা দেখো মিলিয়ে, এটা কিন্তু আসলে খুব একটা কঠিন স্ট্রাকচার না। তারপর হচ্ছে মরফোলজিক্যাল ফিচারগুলো যে আছে, বডিটা কিরকম, ফিজিফর্ম অর্থাৎ অনেকটা স্পিন্ডল শেপড, এবং স্পিন্ডল শেপড হওয়ার কারণে দেখো এই যে সামনের দিকে হচ্ছে সরু, আবার পিছের দিকেও হচ্ছে সরু হয়ে যায়। এই কারণে স্রোতটা আসলে হচ্ছে এই সাইড দিয়ে চলে যেতে পারে, এই সাইড দিয়ে চলে যেতে পারে। তাই হচ্ছে দেখা যায় যে ড্র্যাগটা থাকে না, এবং হচ্ছে পানির মধ্যে এরা বাধা পায় না। তাই এদের এনহ্যান্সিং এফিশিয়েন্ট মুভমেন্ট থ্রু ওয়াটার, এই কথাটা বলা যায় এই ক্ষেত্রে। তারপর বডি ডিভিশন, এরা হচ্ছে দেখা যায় যে বডিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে ট্রাঙ্ক। তাইলে হচ্ছে বডিকে সুপারফিশিয়ালি হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ওয়ান ইজ হেড অ্যান্ড দ্য আদার ইজ ট্রাঙ্ক। এই যে সামনের দিকে হচ্ছে হেড, এবং হেডের ওখানে দেখবা যে বুকাল ক্যাপসুল। তো হেডের দিকে যে এটা থাকে ক্যাপসুলের মতো পার্টটা থাকে, মুখের মতো পার্টটা, এটা হচ্ছে বুকাল ক্যাপসুলটা। আর হচ্ছে এই যেদিকে হচ্ছে দেখবা মাউথ আছে। আচ্ছা, এক সেকেন্ড। তো অ্যাকচুয়ালি বুকাল ক্যাপসুলটার এটিমোলজিটা কিরকম বা এটা কোত্থেকে আসে, তো বুকাল শব্দটা আসছে হচ্ছে ল্যাটিন বুকা থেকে। তো বুকা দিয়ে হচ্ছে বোঝায় চিক। তো চিক বলতে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে আমাদের গালের যে পার্টটা আছে, গালের ওই পোর্শনটার কথা হচ্ছে বোঝানো হয়। তো এখন এখানে এই মুখের পাশটা আর কি, হাসলে আমাদের যে দিক দিয়ে যে দুই কান বরাবর যে হাসি ছড়িয়ে যায়, ওই পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বুকা বলছি। এবং ওখান দিয়ে হচ্ছে দেখা যায় যে ওদের মাউথের মতো, মানে আমাদের মাউথের যে লাইনিংটা আছে ওই জায়গাটা অ্যাকচুয়ালি বুকা বলা হচ্ছে। আর ক্যাপসুলটা বলতে হচ্ছে বোঝানো হচ্ছে ক্যাপসা থেকে আসছে, এটা দিয়ে হচ্ছে একটা বক্সের কথা হচ্ছে ইঙ্গিত করা হয়। তো এখন এই এই জিনিসটা হচ্ছে দেখা যায় যে অ্যাকচুয়ালি ক্যাপিরি বা হচ্ছে CAPRE, এই টাইপ একটা ওয়ার্ড থেকে আসে। এই ওয়ার্ডটা দিয়ে হচ্ছে টু গ্র্যাস্প অথবা টু হোল্ড বোঝানো হয়। তো বুকা দিয়ে যখন হোল্ড করতে পারছে, তো বুকা দিয়ে হোল্ড করছে অর্থাৎ মুখে যে ছিদ্রটা আছে, ক্যাভিটিটা আছে, ওই ক্যাভিটিটা দিয়ে হোল্ড করতে পারছে, যে ওই হোল্ড করার যে পার্টটা, অর্থাৎ এই মুখের পাশ দিয়ে যে লাইনিংটা আছে ওই জায়গাটা, এবং ভিতরে যে গহ্বরটা আছে ওই জায়গাটা, অর্থাৎ ফাঁকা জায়গাটা। তো এখন এখানে হচ্ছে মুখের ভিতরে যে ফাঁকা জায়গাটা, এটাকেই হচ্ছে অ্যাকচুয়ালি বুকাল ক্যাপসুল বলে হচ্ছে ইঙ্গিত করা হচ্ছে। এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছ এলো যে মার্কিংটা আছে, এদিক দিয়ে হচ্ছে এই বোঝা যাচ্ছে যে ফাঁকা জায়গাটা হচ্ছে দেখানো হচ্ছে। তো এই লাইনিংটা, এইটা ভিতরে যে চেম্বারটা আছে, এই চেম্বারটা, এই লাইনিং ধরে চেম্বারটা পর্যন্তই জায়গাটাকে হচ্ছে অ্যাকচুয়ালি বুকাল ক্যাপসুলের কথাটা বলা হচ্ছে। তো এখন এখানে এই স্ট্রাকচারটা, মানে এই বুকাল ক্যাপসুল যে স্ট্রাকচারটা আছে, মেইনলি হচ্ছে এই চিকের যে পার্টটা আছে ওই এরিয়াটাতেই হচ্ছে মেইনলি দেখা যায়। তো এখন ওই এরিয়াতেই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর এইটা মেইনলি হচ্ছে
এই একটা লাইনের মতো যে স্পেস, একটা হচ্ছে লিনিয়ার এরিয়া মাউথের মধ্যে, ওই এরিয়াটাকেই হচ্ছে আমরা বুকাল ক্যাপসুল বলছি। আর তারপর হচ্ছে আমরা আসি, এরপর যদি দেখি বডি ডিভিশনটা হচ্ছে দেখলাম, আর এই যে হেড আর ট্রাঙ্কের কথা হচ্ছে আমরা বললাম। তারপর সাইজটা যদি বলি, সাইজ হচ্ছে টিপিক্যালি আমরা বলতে পারি যে কিটোনোটাস যেটা আছে এটা ইউজুয়ালি 1 মিলিমিটার পর্যন্ত হতে পারে। আর এটা ইউজুয়ালি হচ্ছে ম্যাগনিফিকেশনের মাধ্যমে হচ্ছে দেখতে হয়। ওকে, তো তারপর হচ্ছে আমরা আসি, এরপর হচ্ছে, এক সেকেন্ড। ওকে, তো এখন হচ্ছে মরফোলজিক্যাল ফিচারগুলো যে আছে, অর্থাৎ বাহ্যিকভাবে এর যে ফিচারগুলো দেখা যায়, এই মরফোলজিক্যাল ফিচারের মধ্যে হচ্ছে ফার্স্টে আমরা আসি বডি প্রোফাইলে। অর্থাৎ এর বডিটা হচ্ছে দেখা যায় যে ডর্সাল সাইড ওভাল। ডর্সাল সাইড বলতে হচ্ছে পিঠের দিকটার কথা বোঝানো হচ্ছে। তো এই যে ডর্সাল সাইডটা থাকে, সেই ডর্সাল সাইডটা কেমন হয়? ডর্সাল সাইডটা হচ্ছে ওভাল হয়। তাহলে ডর্সাল সাইডটা কেমন হচ্ছে? ওভাল হচ্ছে। ঠিক আছে, তো এখন এটার পর হচ্ছে আমরা যদি দেখি, তারপর ভেন্ট্রাল সাইডটা হচ্ছে ফ্ল্যাট, তাহলে হচ্ছে ডর্সাল সাইডটা হচ্ছে অনেকটা ডিম্বাকৃতির বা হচ্ছে একটু চ্যাপ্টা ওভাল হচ্ছে। আর একটু হচ্ছে দেখা যায় যে চ্যাপ্টা হলেও এটা অনেকটা দেখতে হচ্ছে ডিম্বাকৃতির মতো লাগে। আর আরেকটু হচ্ছে খুব বেশি যে চ্যাপ্টা এরকম না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই নিচের দিকটা যে আছে, অর্থাৎ অঙ্কীয় দিক বা হচ্ছে আমরা ভেন্ট্রাল সাইড যদি বলি, সেই ভেন্ট্রাল সাইডটাই হচ্ছে চ্যাপ্টা হয়, অর্থাৎ ফ্ল্যাট হয়। আর এটার কারণেই ডর্সাল সাইডটা ডিমের মত ডিম্বাকৃতি হয়, আর হচ্ছে ভেন্ট্রাল সাইডটা ফ্ল্যাট হয় দেখে এটার ক্ষেত্রে চলনটা হচ্ছে অনেক সহজ হয়। তাহলে এটার ক্ষেত্রে হবে চলনটা হচ্ছে সহজ হচ্ছে। তারপর হচ্ছে, আর তারপর হচ্ছে আমরা যদি বলি যে এর ক্ষেত্রে পোস্টেরিয়র এন্ডটা যদি আমরা দেখি, পোস্টেরিয়র এন্ডটা হচ্ছে দেখা যায় যে ফোর্ক স্ট্রাকচার দেখা যায়, এই যে অনেকটা হচ্ছে কাটা কাটা যে স্ট্রাকচারগুলো আছে, কাটা চামচের মতো ফোর্ক স্ট্রাকচার, এই ফোর্ক স্ট্রাকচারটা হচ্ছে দেখা যায় এটার সাহায্যে কোনো কিছুর সাথে এটা যুক্ত হতে পারে। আমরা যে স্পাইনগুলোর কথা বলছিলাম তার সাথে হুকের কথা বলছি, ওই হুক লাইক স্ট্রাকচারগুলো হচ্ছে এখানে পাবা। হুক আর স্পাইন এগুলোর সাহায্যে হচ্ছে এটা অ্যাটাচড হতে পারে কোথাও। তো অ্যাটাচড হয়ে হচ্ছে এটা স্টেবল থাকতে পারে বা স্থিতিশীল থাকতে পারে, তাই বলা যায় যে এটার ক্ষেত্রে এনহান্সেস স্টেবিলিটি অ্যান্ড এজিলিটি। তো কোথাও হচ্ছে এটা দৃঢ়তার সাথে হচ্ছে লেগে থাকতে পারে, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে। তারপর অ্যাডেসিভ টিউবিউলস, এই ফোর্কড অ্যান্ড ইকুইপড উইথ অ্যাডেসিভ টিউবিউলস ফর টেম্পোরারি সারফেস অ্যাটাচমেন্ট। তো এখন এটা ফোর্কড হয় এবং হচ্ছে দেখা যায় যে এদের অ্যাডেসিভ টিউবিউল থাকে, এটার মাধ্যমে হচ্ছে এটা কোনো কিছুর সাথে হচ্ছে সংযুক্ত থাকতে পারে টেম্পোরারিলি, বা সাময়িকভাবে হচ্ছে কোনো সারফেসের সাথে লেগে থাকতে পারে। তারপর সিলিয়া ডিস্ট্রিবিউশন, ভেন্ট্রাল সিলিয়া অ্যারেঞ্জ ইন লঙ্গিচুডিনাল ব্যান্ডস ফর এফেক্টিভ প্রপালশন। তো এটা হচ্ছে দেখা যায় যে নিচের দিকে যদি আমরা দেখি লম্বালম্বি ভাবে হচ্ছে দেখা যাবে যে এই লঙ্গিচুডিনাল অ্যাক্সিস বরাবর হচ্ছে বিভিন্নভাবে ব্যান্ডের মতো করে করে হচ্ছে ব্যান্ড ব্যান্ড হিসেবে এই সিলিয়াগুলা হচ্ছে সাজানো আছে। তাইলে এই লঙ্গিচুডিনাল ব্যান্ডের মধ্যে মধ্যে এই সিলিয়াগুলা হচ্ছে সাজানো আছে। তাহলে লঙ্গিচুডিনাল ব্যান্ডের মাধ্যমে সাজানো থাকার কারণে দেখা যায় যে এই সাঁতার কাটা বা হচ্ছে ফ্লোট বা হচ্ছে গ্লাইড করার ক্ষেত্রে এটা আরো এফেক্টিভলি কাজটা করতে পারে। তাহলে কিভাবে করে সিলিয়াগুলো অ্যারেঞ্জ করা আছে? এই লঙ্গিচুডিনাল ব্যান্ডের মাধ্যমে। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে সিলিয়া ডিস্ট্রিবিউশনের পরে এই ডর্সাল সারফেসটা যদি দেখা হয়, ডর্সাল সারফেসের ক্ষেত্রে হচ্ছে দেখি যে ডর্সাল সারফেসে হচ্ছে সিলিয়া থাকবে না, এবং হচ্ছে এইটা যে ওভাল স্ট্রাকচারটা আছে, এই ওভাল স্ট্রাকচারের কারণে হচ্ছে দেখা যায় যে এটা এই স্রোতটা হচ্ছে এটাকে বাধা দিতে পারবে না। সামনের দিকে হচ্ছে দেখা যায় যে চিকন, মাঝখানের দিকে হচ্ছে মোটা, আর পিছের দিকে মাঝখানের দিকে হচ্ছে প্রশস্ত, আবার হচ্ছে পিছের দিকে আবার সরু বা চিকন। তো এই কারণে হচ্ছে স্রোতটা এসে এটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতে গেলে স্লাইড করে চলে যাবে। তাই স্রোতটার মাধ্যমে হচ্ছে এটা বাধা পাবে না, অর্থাৎ এটা ড্র্যাগটা রিডিউসড হবে এবং দেখা যাবে যেটা সুইমিংটা এফিসিয়েন্টলি করতে পারবে। তারপর ডর্সাল কভারিং যদি বলি, যে কার্ভড, তাহলে ডর্সাল কভারিংটা হচ্ছে দেখা যায় যে কার্ভড, অর্থাৎ একটু বাঁকানো, এবং হচ্ছে দেখা যায় যে স্কেলের সাহায্যে, আর স্কেলগুলো হচ্ছে একটা আরেকটার উপর দিয়ে বিছানো মাছেরটার মতো, অর্থাৎ ওভারল্যাপিং স্কেল বলি আমরা যেটাকে। এই ওভারল্যাপিং স্কেল দিয়ে হচ্ছে এটা আবৃত, অথবা হচ্ছে দেখা যায় যে স্পাইন থাকতে পারে বা কাটা কাটা স্ট্রাকচার থাকতে পারে। এই কাটা কাটা স্ট্রাকচারটা হচ্ছে এটা প্রোটেকশন হিসেবে কাজ করে, এবং হচ্ছে দেখা যায় যে এটার ক্যামোফ্ল্যাজ থাকে, ডর্সাল কভারিংটার সাহায্যে এটা ক্যামোফ্ল্যাজটা ধারণ করতে পারে। কারণ এটা ওই যে সি থ্রু বা ট্রান্সপারেন্সি দেওয়ার ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স এই বাইরের যে কভারিংটা আছে, কভারিংটা হচ্ছে এটাকে হেল্প করে থাকে। তারপর হচ্ছে মাউথ স্ট্রাকচার যদি আমরা দেখি, এই মাউথের যে স্ট্রাকচারটা হচ্ছে আমরা দেখব, মাউথের স্ট্রাকচারটা হচ্ছে দেখা যাবে যে কভার্ড বাই স্পাইন ফর ফুড ক্যাপচার। তাহলে হচ্ছে এই যে সামনের দিকটা যখন আমরা দেখব, এইটা হচ্ছে এই যে স্পাইন দিয়ে হচ্ছে কভার করা আছে। আচ্ছা, আমি একটু আগে হুক দেখানোর সময় ভুলে এইদিকে ইন্ডিকেট করছিলাম, হুকটা কিন্তু এই যে এইদিকে দেখবা, যেটা দিয়ে হচ্ছে লেগে থাকে অ্যাটাচমেন্টের জন্য। আর সামনের দিকে হচ্ছে যখন দেখবা, এই যে দেখো হুকটা হচ্ছে পিছের দিকে, এই হুকটা অ্যাডহেসিভ টিউব।
হুক, এই সবগুলো হচ্ছে পিছের দিকে। আর সামনের দিকে হচ্ছে যে মাউথ, বুকাল ক্যাপসুল এবং সাথে হচ্ছে যে স্পাইন গুলা থাকবে। তো স্পাইন গুলো হচ্ছে থাকতে পারে মাউথে, হচ্ছে দেখবা যে অ্যান্টেরিয়র মাউথ সারাউন্ডেড বাই স্পাইন্স ফর ফুড ক্যাপচার, তো খাদ্যকে ধরে যে ভিতরে নিবে এটার জন্য হচ্ছে সামনের দিকে স্পাইন থাকে। আর অ্যানাসটা হচ্ছে দেখা যায় যে পজিশন বিটুইন দ্য টু ফোর্কস অ্যাট দ্য পোস্টেরিয়র এন্ড ফর এফিশিয়েন্ট ওয়েস্ট রিমুভাল, এই যে এই মাঝখান বরাবর হচ্ছে থাকবে। এই মাঝখানে হচ্ছে এই যে দুইটা যে হুক থাকে, এই দুইটা হুক বা ফোর্ক লাইক স্ট্রাকচার, এই ফোর্ক লাইক স্ট্রাকচারের মাঝখানে হচ্ছে এটা থাকবে এবং এটার মাধ্যমে হচ্ছে বর্জ্য পদার্থগুলো রিমুভ করতে পারবে। আর এরপর যদি আমি এটার ক্লাসিফিকেশনটা দেখি, ক্লাসিফিকেশনটা হচ্ছে দেখো যে এটা গ্যাস্ট্রোটিকা, কিটোনোটিডা, এই যে ক্লাসটার কথা আমরা বলছিলাম কিটোনোটিডা, তারপর হচ্ছে কিটোনোটিডা, এই অর্ডারও কিন্তু ক্লাসও যেটা অর্ডার ওভাবেই হচ্ছে দেখছিলাম আমরা, কারণ হচ্ছে এই অর্ডারটা স্পেসিফাই করে হচ্ছে আলাদা কোনো অর্ডার পাইনি আমি যে বইটা ফলো করছি এটার মধ্যে, ওখানে কিটোনোটিডাই হচ্ছে পেয়েছি। তো তোমরা চেক করে দেখতে পারো, যদি অর্ডার অন্য কোনোটা পাও তাহলে ওটাও দিতে পারো। তাহলে ক্লাস কিটোনোটিডা, অর্ডার কিটোনোটিডা, ফ্যামিলি কিটোনোটিডা ই, তো ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে লাস্টে ইডাই, তো এটা হচ্ছে কিটোনোটিডি উচ্চারণ হয়। তারপর হচ্ছে জেনাসটা হচ্ছে কিটোনোটাস। আর জেনাসের ক্ষেত্রে কিন্তু একটু বাঁকা করে দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে নিচে দাগ দিতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন ডেফিনেশন আমাদের শিখতে হবে। ফার্স্টে আমরা স্ট্রেট শিখে নেই। স্ট্রেট দিয়ে হচ্ছে বোঝানো হয় যে বিভিন্ন ধরনের ওয়াটার বডি, যেমন হচ্ছে পুকুর বা অনেক জায়গার ক্ষেত্রে হচ্ছে দেখবা যে মাঝখান দিয়ে হলো শুরু হয়ে যায়, পুকুর না বলে হচ্ছে আমরা নদী বললে ভালো হয়। তো নদীর মাঝখানে দেখবা যে একটা নদী দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় মাঝখান জায়গাটা অনেক চিকন হয়ে যায়, তো এটাকে হচ্ছে স্ট্রেট বলা হয়। তো অনেক সরু একটা জায়গা, তো এইগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের আইল্যান্ড, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্থলভূমির মাঝখান দিয়ে হচ্ছে যখন যায় তখন নদীর জায়গাটা হচ্ছে অনেক সময় সরু দেখা যায়। তো ন্যারো স্ট্রেট লাইক ওয়াটার বডি, আর এটা হচ্ছে একদম সরুভাবে যাই দেখে বা একদম হচ্ছে সোজাসুজি চলে যাচ্ছে এরকম দেখে হচ্ছে এটাকে ন্যারো স্ট্রেট লাইক ওয়াটার বডি দেখে এটার নামটা স্ট্রেট দেওয়া হয়। তো এরপর হচ্ছে হার্মাফ্রোডিটিক, যদি আমরা বলি হার্মাফ্রোডিটিক বলতে হচ্ছে বোঝানো হয় যে এরকম অর্গানিজম যেটার মধ্যে মেল ফিমেল দুটো ধরনের রিপ্রোডাক্টিভ অর্গানি প্রেজেন্ট থাকে এবং এটা হচ্ছে এগ আর স্পার্ম দুটাই হচ্ছে দুটাই হচ্ছে প্রডিউস করতে পারে। পার্থেনোজেনেসিস এর ক্ষেত্রে হচ্ছে এগের ডেভেলপমেন্ট হয় ফার্টিলাইজেশন ছাড়া, যেটা ফিমেল বডির মধ্যে হয়। ফিমেল বডির মধ্যে এগ সেলটা হচ্ছে এমব্রয়োতে ডেভেলপড হয় উইথাউট বিং ফার্টিলাইজড। সিলম, সিলম হচ্ছে দেখা যায় যে আমাদের যে বডি ওয়াল আছে, বডি ওয়াল এবং হচ্ছে গাট ওয়াল, গাট ওয়াল বলতে হচ্ছে অন্ত্রের প্রাচীর আর বডি ওয়াল বলতে হচ্ছে দেহের প্রাচীর। তাহলে অন্ত্রের প্রাচীর এবং দেহ প্রাচীরের মাঝখানে যে স্পেসটা আছে সেই স্পেসটা যদি পেরিটোনিয়াম লেয়ার দিয়ে হচ্ছে বা পেরিটোনিয়াম সেলের লেয়ার দিয়ে হচ্ছে ফুললি লাইন্ড থাকে বা ফুললি কভার্ড থাকে, ফুললি লাইন্ড থাকে, তো তখন হচ্ছে এটাকে আমরা বলতে পারি সিলম। তারপর হচ্ছে সিউডোসিলম, যেটা সিউডোসিলমটা হচ্ছে বডি ক্যাভিটি যেটা বডি ওয়াল এবং গাটের মাঝখানে আছে, বাট এটা হচ্ছে পুরোপুরি ওই পেরিটোনিয়াম যে ইয়েটা আছে, পেরিটোনিয়াম পর্দা বা হচ্ছে পেরিটোনিয়াম সেল লেয়ার দ্বারা হচ্ছে লাইন্ড না বা আবৃত না, তখন হচ্ছে এটাকে আমরা সিউডোসিলম বলবো। তারপর সিলিয়ার কথা হলে বললে যে মাইক্রোস্কোপিক হেয়ার লাইক প্রজেকশন ফ্রম দ্য সেল সারফেস দ্যাট ফাংশন ইন লোকোমোশন, ফ্লুইড মুভমেন্ট অর সেন্সরি রিসেপশন কম্পোজড অফ আ মাইক্রোটিউবুল স্ট্রাকচার। তো তোমার মেইনলি হচ্ছে লোকোমোশনের কথাটা উল্লেখ করতে হবে, কারণ আমরা সিলিয়া দিয়ে এখানে লোকোমোশনের কথাই দেখলাম। তো এটা আমরা বলবো যে মাইক্রোস্কোপিক, তারপর হচ্ছে এটা অনেকটা চুলের মতো হেয়ার লাইক প্রজেকশন, তারপর হচ্ছে দেখা যায় এটা কোত্থেকে আসতেছে, সেলের যে সারফেস বা বাইরের পার্টটা আছে সেলের সারফেস থেকে আসছে, এবং এটা হচ্ছে মেইনলি লোকোমোশনের ক্ষেত্রে, চলনের ক্ষেত্রে, ফ্লুইড মুভমেন্ট অর্থাৎ হচ্ছে পানির মধ্যে সাঁতার কাটা, তারপর হচ্ছে সেন্সরি রিসেপশন বিভিন্ন ধরনের আহ, বলা যায় যে বাহ্যিক যে সংবেদন বা বাহ্যিক যে আহ, প্রতিক্রিয়া, বাহ্যিক বিভিন্ন ধরনের হচ্ছে প্রতিক্রিয়ার ভিত্তিতে সাড়া দেওয়া, এগুলোর কাজ করে। তো তারপর হচ্ছে দেখা যায় যে এটা হচ্ছে বিভিন্ন মাইক্রোটিউবিউল দিয়ে হচ্ছে তৈরি হয়। তারপর মেটামরফোসিস, মেটামরফোসিস হচ্ছে এক ধরনের ডেভেলপমেন্টাল প্রসেস যেটার মধ্যে দেখা যায় যে একটা অর্গানিজম হচ্ছে সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায়, আন্ডারগোজ আ সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন ইন ফর্ম অ্যান্ড স্ট্রাকচার টিপিক্যালি ইনভলভিং ডিস্টিংটিভ লাইফ স্টেজেস। তো এটার মাধ্যমে হচ্ছে দেখা যায় যে এটা এমনভাবে চেঞ্জ হচ্ছে যার মাধ্যমে হচ্ছে দেখা যায় যে পূর্বে যেটা ছিল লার্ভা স্টেজে বা হচ্ছে বলা যায় যে জুভেনাইল স্টেজে যেরকম ছিল, আফটার গোয়িং থ্রু মেটামরফোসিস ইট দ্য স্টেজ টোটালি চেঞ্জেস অ্যান্ড ইট টার্নস ইনটু মোর লাইক দ্য প্যারেন্টাল ট্রেটস বা হচ্ছে প্যারেন্টের যে ট্রেটগুলো আছে সেই প্যারেন্টের ট্রেটগুলোর মতো হচ্ছে দেখা যায়। তো মেটামরফোসিসটা তাইলে কি একটা ডেভেলপমেন্টাল প্রসেস, এটার মধ্যে হচ্ছে অর্গানিজমটা সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায় বা আন্ডারগোজ আ সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন ইন ফর্ম অ্যান্ড স্ট্রাকচার টিপিক্যালি ইনভলভিং ডিস্টিংটিভ লাইফ স্টেজেস। তারপর মোনোইসিয়াস আর ডায়োসিয়াস দিয়ে কি বোঝানো হয়? মোনোইসিয়াস দিয়ে হচ্ছে এসিয়াস বলতে হচ্ছে হাউস বোঝানো হয়, আর মোনো দিয়ে এক বোঝানো হয়, একটাই বাসা মোনোইসিয়াস, একটা বাসাতেই দুজন থাকছে তখন ওটাকে মোনোইসিয়াস বলা হয়। A monoecious organism has both male and female reproductive organ in the same on the same individual.
ইন্ডিভিজুয়াল, তাহলে মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান যদি একই ইন্ডিভিজুয়ালে থাকে তখন ওটা হচ্ছে মোনোইসিয়াস, মানে একটা হাউস। আর ডায়োসিয়াস কোনটা, এটা এখানে লিখি নাই। আর ডায়োসিয়াসটা হচ্ছে দেখা যায় যে দুইটা বাসা, অর্থাৎ মেলের জন্য একটা, ফিমেলের জন্য একটা। কয়টা হইলো টোটাল? দুইটা। তার মানে এটা এক লিঙ্গ হবে, অর্থাৎ ফিমেলের জন্য একটা বাসা, মেলের জন্য একটা বাসা। তাহলে হচ্ছে ডায়োসিয়াস অর্গানিজম হ্যাজ অনলি মেল অর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অন ওয়ান সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ফিমেলের জন্য আলাদা, মেলের জন্য আলাদা। তারপর হচ্ছে চারটা ডেফিনেশন দেখতেছি আমরা। একটা হচ্ছে লিটোরাল জোন কাকে বলে। লিটোরাল জোনটা হচ্ছে শ্যালো, অর্থাৎ অগভীর পানি, নিয়ার শোর ওয়াটার্স, অর্থাৎ তীরবর্তী বা উপকূলবর্তী যে পানি, যেটা হচ্ছে দেখা যায় যে রুটেড প্ল্যান্ট থাকে যেখানে, রুটেড প্ল্যান্টগুলো যেখানে হচ্ছে তাদের বৃদ্ধিটা থামে, তাদের শিকড়গুলো দেখা যায় যে এই পার্টটাতে এসে থেমে যায়, ওইটাকে হচ্ছে লিটোরাল জোন বলা হয়। তাহলে শ্যালো নিয়ার জোন ওয়াটার দ্যাট এক্সটেন্ড আউট টু ওয়্যার রুটেড প্ল্যান্টস স্টপ গ্রোয়িং, তাহলে রুটেড প্ল্যান্টগুলো যেখানে হচ্ছে গ্রোথ থামায় ওই জায়গা পর্যন্ত যে পানিটা পৌঁছায়, যেটা অগভীর পানি, আর হচ্ছে দেখা যায় উপকূলের উপকূলের কাছাকাছি বা তীরবর্তী পানি, এটাকে হচ্ছে লিটোরাল জোন বলা হয়। তারপর লিমনেটিক জোন বলা হয় হচ্ছে যেটা হচ্ছে মুক্ত জায়গা, ওপেন সানলিট ওয়াটার, যেখানে হচ্ছে আর কি সূর্যের আলো আসতেছে, সানলিট। তারপর হচ্ছে এটা হচ্ছে খোলা জায়গাতে ওপেন, আর হচ্ছে দেখা যায় যে লেকে মধ্যেও হতে পারে, তারপর হচ্ছে অন্যান্য জায়গাতে সানলিট ওয়াটার যে জায়গায় আছে। তো এটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম শোর, অর্থাৎ এটা হচ্ছে তীরের থেকে দূরে থাকে। তারপর বেন্থিক জোনটা হচ্ছে, বেন্থিক বলতে হচ্ছে নিচে বোঝানো হয় বা তলদেশ বোঝানো হয়, বটম লেয়ার্স অফ ওয়াটার বডি, লেক হতে পারে বা সাগর হতে পারে, যে কোনো জায়গা ওয়াটার বডি বলতেছি আমরা। তো এটা হচ্ছে দেখা যায় যে সেডিমেন্ট, কনসিস্টিং অফ সেডিমেন্ট, বা সমুদ্রের তলদেশের যে লেয়ারটা থাকে ওই লেয়ারটা হচ্ছে এই বেন্থিক জোনেই দেখা যায়। তারপর গণকরিজম দেখা যায় যে সেক্সুয়াল সিস্টেম ইন বায়োলজি ওয়্যার ইন্ডিভিজুয়াল অফ আ স্পিসিস এক্সিস্ট অ্যাজ ওয়ান অফ টু ডিস্টিংক্ট সেক্সেস আইদার মেল অর ফিমেল। এটা দিয়ে সিম্পলি হচ্ছে তুমি ডায়োসিয়াসের কথাটাই চিন্তা করো, যে একটা বডির মধ্যে একটা সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ, মানে একটা রিপ্রোডাক্টিভ অর্গান থাকবে। ইফ ওয়ান বডি বা ওয়ান ইন্ডিভিজুয়াল অফ আ স্পিসিস, এর ওয়ান বডি মানে একটা সিঙ্গেল বডিতে দেখা যায় অনলি ওয়ান সেক্স ইজ প্রেজেন্ট, অনলি ওয়ান রিপ্রোডাক্টিভ অর্গান ইজ প্রেজেন্ট অ্যান্ড ইট ইজ আইদার মেল অর ফিমেল, তখন এটা হচ্ছে আমরা গণকরিজম বলবো। ওকে, তাইলে আজকে এই পর্যন্তই থাকলো, আমাদের গ্যাস্ট্রোরিকা এখানেই শেষ। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো জিনিসটা। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থেকো, আসসালাম।